হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। ড্রিম অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগতম আজকের এই রসায়ন ক্লাসটিতে। আজ আমরা নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই অধ্যায়টি অন্য অধ্যায়ের তুলনায় কিছুটা ডিফারেন্স। এই ডিফারেন্সের কারণ হচ্ছে এটি অন্য কোনো অধ্যায়ের সাথে রিলেটেড নয়। তো এই জন্যই অনেক স্টুডেন্ট আছে এই অধ্যায়টিকে মূলত ভয় পেয়ে থাকে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকের এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে এবং কিছু গাণিতিক সমাধানে বাড়িতে প্র্যাকটিস করো, আশা রাখছি আর কোনো ভয় থাকবে না। তোমাদের এই অধ্যায়টিতে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা 3টি ক্লাসে বিভক্ত করেছি এই অধ্যায়টিকে। তোমরা চাইলে এপিসোড আকারে অথবা একত্রে 3টি ভিডিও দেখে নিতে পারো এবং পাশাপাশি তোমাদের বন্ধুদেরকেও পাঠিয়ে দিতে পারো যাতে তারা উপকৃত হয়। এবং তোমাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো জানতে চাওয়ার মতো কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। তো চলো আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো অধ্যায়টির নাম দেওয়া হয়েছে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। যদি আমরা এখানে মূল সম্পর্কে বেসিক কিছু ধারণা নেই, তাহলে মূল হচ্ছে এমন একটি একক, যেমন আমরা সচরাচরই বিভিন্ন রাশির ক্ষেত্রে একক ব্যবহার করে থাকি, যেমন দৈর্ঘ্যের একক মিটার, বোরের একক কেজি। ঠিক তেমনি রাসায়নিক পদার্থ পরিমাপের একক হচ্ছে মূল। তাহলে মূলত একটি একক, এটি কোনো রাশি নয়, রাশির একটি একক হিসেবে ব্যবহৃত হয়ে আছে। এবং পরবর্তীতে যে টপিকটি বলা হয়েছে সেটি হচ্ছে রাসায়নিক গণনা। রসায়নের ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে হয়, সেই আলোচনার ক্ষেত্রে হিসাব নিকাশও করতে হয়, সেই হিসাব নিকাশটাই মূলত রাসায়নিক গণনা। আর এই রাসায়নিক গণনায় ব্যবহৃত এককটি হচ্ছে মূলত মূল। তো আমরা যদি এখন প্রথমে তোমাদের নবম দশম শ্রেণীর বইয়েতে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে মূল, আমরা সেই টপিক অনুযায়ী লিখে রেখেছি। প্রথমত হচ্ছে মূল, দেন গ্যাসের মোলার আয়তন, এবং তারপর মূল এবং আণবিক সংকেত সম্পর্কিত আলোচনা, এবং সর্বশেষ যে আলোচনাটি আছে সেটি হচ্ছে মোলার দ্রবণ। এর পরবর্তীতে আরও কিছু টপিক আছে, তবে আমরা এই প্রথম এপিসোডে এই মোলার দ্রবণ সম্পর্কেই আলোচনা করব। রসায়নে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করা হয় বা দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। সেই দুটি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হচ্ছে গুণগত বিশ্লেষণ, একটি হচ্ছে গুণগত বিশ্লেষণ, এবং অপরটি হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ। তো গুণগত বিশ্লেষণ বিষয়টি হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন পদার্থের ধর্ম বা বিভিন্ন পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হতে চাই। সেই বৈশিষ্ট্য বা ধর্মই মূলত হচ্ছে গুণগত বিশ্লেষণ, অর্থাৎ রসায়নে বৈশিষ্ট্য বা ধর্ম সম্পর্কিত পদ্ধতিটি হচ্ছে গুণগত বিশ্লেষণ। এবং পরিমাণগত বিশ্লেষণটি হচ্ছে এমন একটি পদ্ধতি যেটি মূলত হিসাব নিকাশে ব্যবহৃত হয়, অর্থাৎ রাসায়নিক পদার্থের হিসাব নিকাশ পদ্ধতিকে মূলত বলা হয় পরিমাণগত বিশ্লেষণ। এই পরিমাণগত বিশ্লেষণেই যে এককটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ হিসাব নিকাশ বা যে পরিমাণের দিকে যেহেতু রাসায়নিক গণনার কথা বলা হয়েছে, পরিমাণটা মূলত গণনা, আর এই ক্ষেত্রে এককটি হচ্ছে মূল। আমরা সবসময় হয়তোবা 12টি সমান এক ডজনকেই ইন্ডিকেট করি, ডজন, অথবা 4টি সমান এক হালি, অথবা 1000টি অক্সিজেন পরমাণুও বলতে পারি। 12টি অক্সিজেন, 4টি অক্সিজেন সমান এতটি অক্সিজেন।
এবং 100টি অক্সিজেন সমান 1 শতক অক্সিজেন। যেমন এখানে 12টি সমান 1 ডজন, ঠিক তেমনই এমন একটি সংখ্যা যেটি মোলকে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ 6.023 গুণন 10⁻23টি সমান 1 মোল, অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে 1 মোল। অর্থাৎ এই মোল হবে তখনই যখন একটি রাসায়নিক পদার্থের পরিমাপের ক্ষেত্রে এতটি সংখ্যক পরমাণু, অণু, আয়ন, অর্থাৎ অণু, পরমাণু বা আয়ন থাকে, সেই সংখ্যাটি হচ্ছে মোল। 1 মোল সমান তাহলে বলতে পারি 6.023 গুণন 10⁻23টি, এবং এই সংখ্যাটিকে বিজ্ঞানী অ্যাভোগাড্রোর নাম অনুসারে Na বলা হয়, অর্থাৎ Na নাম্বার অফ অ্যাভোগাড্রো। নাম্বার অফ অ্যাভোগাড্রোর মানটি হচ্ছে 6.023 গুণন 10⁻23টি। তো এখন চলো আমরা অ্যাভোগাড্রো সংখ্যাটি কাকে বলে। অ্যাভোগাড্রো সংখ্যাটি হচ্ছে 6.02 গুণ 10⁻23টি পরমাণু, অণু, আয়ন সকল ক্ষেত্রেই ব্যবহৃত হয় বিধায় এটিকে নাম্বার অফ অ্যাভোগাড্রো বা অ্যাভোগাড্রোর সংখ্যা বলে আখ্যায়িত করা হয়। এখন এবং Na সমান যে 1 মোল আসে সেটিরও সংজ্ঞা দেখব। কোনো রাসায়নিক পদার্থের যে পরিমাণের মধ্যে NAT অথবা 6.02 গুণন 10⁻23টি অণু, পরমাণু, আয়ন থাকে তাকে 1 মোল বলে। অর্থাৎ এত সংখ্যক থাকলে তাহলে সেটিকে 1 মোল হিসেবে বিবেচনা করে নেওয়া হবে। যেমন অক্সিজেন পরমাণু 16 গ্রাম, এই 16 গ্রাম সমান NAT। এবং যদি হাইড্রোজেনের কথা বলা হয় তাহলে 2 গ্রাম হাইড্রোজেন সমান NAT সংখ্যক অণু, পরমাণু অথবা আয়ন। পাশাপাশি আমরা আরও একটি উদাহরণ নিয়ে আসতে পারি, সেটি হচ্ছে সালফার। 32 গ্রাম, এই 32 গ্রাম সমান NAT আমরা বলতে পারি, কারণ এত সংখ্যাতেই বা এত গ্রামেই 6.02 গুণ 10⁻23টি সংখ্যক পরমাণু বা অণু অথবা আয়ন থাকতে পারে। এখন এখান থেকে একটা বিষয় আসে, সেটি হচ্ছে এগুলো হচ্ছে আণবিক ভর, আমরা সকলেই জানি। তো আণবিক ভরকে প্রকাশ করা হয় M দ্বারা। তাহলে আণবিক ভরের সাথে সম্পর্কিত হয়েছে NAT। দেখো গ্রাম এককে যে প্রকাশ করেছি সেটা সমান কিন্তু NAT। NAT অণু, পরমাণু অথবা আয়ন। এবং পাশাপাশি আরও একটি কথা আসে, দেখো NAT সমান কিন্তু আমরা লিখেছিলাম প্রথমে 1 মোল। 6.023 গুণন এটি তো N এর মান, এত N সমান এত মোল। তাহলে আমরা এখানে আরও একটি লিখতে পারি, সেটা হচ্ছে 1 মোল। এই যে আমাদের বক্সটি, আমি যে বক্সটি করেছি সেখানে আণবিক ভর, নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যাটি 1 মোল, যে সম্পর্কটা লিখেছি সেটি কিন্তু দেখো 1, অর্থাৎ আণবিক ভরের মানটি সমান NAT এবং সেটা সমান হচ্ছে 1 মোল। যদি বলা হয় 2 মোল সমান তাহলে হবে 2 গুণন NAT, এবং যদি বলা হয় 32 গ্রাম, 18 গ্রাম, 16 গ্রাম সেটি সমানও NAT। তো এই সম্পর্কটির উপর ভিত্তি করে কিছু গাণিতিক সমাধান তোমাদের নবম দশম শ্রেণীর বইয়েতে দেওয়া আছে, সেই গাণিতিক সমাধানগুলো আমরা এখন আলোচনা করব। এবং গাণিতিক সমাধানের আগে আরও একটি বিষয় আমাদের বুঝতে হবে, সেটি হচ্ছে মূলের যে সংজ্ঞাটি প্রদান করেছিলাম সেই মূলের সাথে আণবিক ভরের যে সম্পর্কটি আছে সেটি এখন আমরা সংজ্ঞায়িত করব। কোনো রাসায়নিক পদার্থের পরমাণুর ভর গ্রাম এককে প্রকাশ করলে যেই পরিমাণটি পাওয়া যায়, যেমন সোডিয়াম একটি পরমাণু, ক্লোরিন একটি অণু, এখানে 2টি ক্লোরিন পরমাণু আছে, 2টি ক্লোরিন পরমাণু আছে। তো এদের সোডিয়ামের 23 গ্রাম, ক্লোরিনের 35.5 গ্রাম,
তাহলে যেহেতু দুটি আছে তাহলে 2 দ্বারা গুণ করলে 71 গ্রাম ক্লোরিন, এখানে 71 গ্রাম ক্লোরিন পরমাণু আছে। তো দেখো এখানে যে আণবিক ভরের সাথে কিভাবে সম্পর্কিত হলো, আমরা লিখেছিলাম যে 1 মোল সমান NaT সমান আণবিক ভর। তো এই যে এখান থেকেই মূলত এই সম্পর্কটি লেখা হয়। তো আণবিক ভরটি আসছে পরমাণুর ভরটি এবং আণবিক ভরের ক্ষেত্রে যে মানটি আসে সেটি হচ্ছে মূলত এই 1 মোলের সমান। তাহলে আণবিক ভর মোল অথবা পরমাণুর ক্ষেত্রে ভর সেটি হচ্ছে মোলের সমান। এই সম্পর্কটি থেকেই মূলত এটি এসেছে। তো এখন যে কথাটি বলেছিলাম গাণিতিক সমাধান, আমরা তোমাদের বোর্ড বইয়ের 112 পেজের যে গাণিতিক সমাধান দেওয়া আছে সেই সমাধানের দিকে অগ্রসর হব এবং পাশাপাশি আমরা আরেকটি ক্লাস দিয়েছিলাম, সেই ক্লাসে আণবিক ভর নির্ণয় করার পদ্ধতিটিও জেনেছিলাম। তো এই ক্লাসে আণবিক ভরের ক্ষেত্রে শুধু খালি আমরা তুতে বা ব্লো বিটিওলের আণবিক ভরটি বের করে নিব। কপার সালফেট ইন্টু 5 অণু পানি মূলত তুতে। তো এই ক্ষেত্রে যদি আমরা আণবিক ভর বের করি, আণবিক ভর সমান কপারের আমরা জানি পারমাণবিক কপারের ভর হচ্ছে 63.5, সালফার 32, অক্সিজেন 16 এবং হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16 লিখেছি সেটি। তো এখন যদি আমরা হিসাব করি আণবিক ভরের ক্ষেত্রে, আণবিক ভর বের করতে হলে প্রথমে যে পারমাণবিক ভর থাকবে এবং পরমাণু সংখ্যা দ্বারা কোণ, পাশাপাশি মৌলটির সাথে সমষ্টি। তাহলে এখানে যেহেতু কপার আছে, কপারের 63.5, পরবর্তী মৌলটি হচ্ছে সালফার, তাহলে যোগ দিয়ে পরবর্তী মৌলতে অগ্রসর হতে হবে এবং সালফারের ভর হচ্ছে 32 গ্রাম। তো পাশাপাশি মৌল হচ্ছে অক্সিজেন, তো অক্সিজেন যোগ অক্সিজেনের হচ্ছে 16, যেহেতু অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 4টি, তাই এখানে সেই 16 গুণন 4 করতে হবে। এবং পাশাপাশি খেয়াল করো 5 মোল পরমাণু, 5 মোল বা 5 অণু পানি কিন্তু এই কপার সালফেটের সাথে সংযুক্ত অবস্থায় আছে, সেজন্য এখানে যোগ চিহ্ন দিতে হবে। যোগ 5, দেখো তো এই 5 সংখ্যাটি কি এই পানির সাথে কি গুণ আকারে আছে না, সেজন্য এখানে গুণ চিহ্ন দিতে হবে এবং পানির ভর বের করতে হবে। যেহেতু পানির ক্ষেত্রে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের ভর হচ্ছে 1, যেহেতু পরমাণু সংখ্যা 2 তাহলে 2 গুণ করতে হবে। পাশাপাশি যদি আমরা অক্সিজেনের দিকে অগ্রসর হই তাহলে অক্সিজেন হচ্ছে 16। তাহলে দেখো 63.5 যোগ 32 যোগ 4 × 64 যোগ 5 গুণন 18। তো এখানে সমষ্টি করলে বা হিসাব করলে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে পাবো 249.5 গ্রাম। এটি হচ্ছে কপার সালফেটের আণবিক ভর। কপার সালফেটের আণবিক ভর বের করা আমরা শিখে ফেললাম। তো এখন যে গাণিতিক সমাধানগুলো আছে সেগুলো করব। প্রথমে তো 112 পেজের যে গাণিতিক সমাধানটি আছে সেখানের প্রথম উদাহরণে বলা হয়েছে একটি পানির অণুর ভর কত। তো আমরা যদি প্রশ্নটি হোয়াইট বোর্ডে লিখে ফেলি তাহলে হয়তোবা সুবিধা হবে। এখানে খেয়াল করলে আমরা যে বিষয়টি পাই সেটি হচ্ছে একটি, অর্থাৎ এখানে সংখ্যা আসছে এবং পরবর্তীতে চাওয়া হয়েছে ভর কত। তো চিন্তা করো ভরের ক্ষেত্রে একক কি গ্রাম। তো আমরা এই দিকে যদি তাকাই, আমরা যে প্রথম বিষয়টি বুঝেছিলাম বা একটি সম্পর্ক নিয়ে এসেছিলাম 1 মোল সমান Na সমান m, মানে হচ্ছে আণবিক ভর। তো এখানে খেয়াল করো এই ভরের কথা মানে হচ্ছে আণবিক ভর। এখানে যেহেতু টি এর কথা বলা হয়েছে তাহলে চিন্তা করো এর সাথে এর সম্পর্কটি আসছে, অর্থাৎ সংখ্যার সাথে সম্পর্ক আসছে কার, আণবিক ভরের। তাহলে দেখো পানির আণবিক ভর বের করে নিতে হবে, যেহেতু এখানে ভরের কথা আসছে তাই পানির আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। ভর 1 × 2 যোগ 16
তাহলে হচ্ছে 18 গ্রাম হচ্ছে আণবিক ভর পানির। তো পানির আণবিক ভর 18 গ্রাম। তো খেয়াল করো, এই 18 গ্রাম সমান 1 মোল, এবং সেই 1 মোল সমান হচ্ছে আণবিক ভর যেহেতু বলা হয়েছে, বা NAT সংখ্যাটির কথা বলা হয়েছে, তাহলে আমরা বলতে পারি এই NAT অর্থাৎ 6.02 গুণন 10⁻23 সংখ্যাটিতে আণবিক ভরের মান হচ্ছে 18 গ্রাম। তাহলে NAT পানির অণুর ভর, পানির অণুর ভর 18 গ্রাম। খেয়াল করে দেখো, এতটি সংখ্যার অণুর ভর হচ্ছে 18 গ্রাম। যদি আমরা বলি একটি পানির অণুর ভর কত হতে পারে, তাহলে অবশ্যই 18/NAT, কারণ NAT সংখ্যার চাইতে এক সংখ্যাটি কম হয়, এখানে আমরা এটি লিখতে পারি। পরবর্তীতে যদি আমরা তাকাই প্রশ্নের দিকে, তাহলে দেখা সেখানে কিন্তু একটির কথাই বলা হয়েছে। আমাদের যদি প্রশ্নে চাওয়া হয়তো 5টি, 7টি বা 10টি, তাহলে আমরা সেই 5টি 10টির ক্ষেত্রে বের করে নিতে পারতাম। এখন যদি আমরা মানটি নিয়ে আসি, ক্যালকুলেটরের ক্ষেত্রে সেই মানটি আসে সেই মানটি আসছে 2.9885 গুণন 10⁻23। এখানে আমরা মানটি কম নিতে পারতাম, 2.99 গুণন 10⁻23 মানটিও নিতে পারতাম। তো প্রথম উদাহরণটি ছিল এটি। প্রথমে আমাদের টার্গেটটা রাখতে হবে টি, না বরের কথা বলা হয়েছে, না সংখ্যার কথা বলা হয়েছে, না মূলের কথা বলা হয়েছে, এবং আমাদের সর্বশেষ দেখতে হবে চা হয়েছে কোনটি, বর না মূল নাকি সংখ্যা। তার উপর ভিত্তি করে যে প্রশ্নটিতে চাওয়া যা হবে সেটি আমাদের ডান দিকে অর্থাৎ পিছনে রাখতে হবে, এবং এদিকে গাণিতিক বা ঐকিক নিয়মের সমাধানগুলো করলে অ্যাকচুয়ালি আমাদের সঠিক আনসারটি এসে যাবে। তো পরবর্তী আরও একটি সমাধান আছে, সেই সমাধানটি আমরা করার চেষ্টা করব। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে, অর্থাৎ খেয়াল করো এখানে 1 গ্রামে আমাদের কাছে চাওয়া হয়েছে, এবং এখানে প্রশ্নে বলা হয়েছে অণুর সংখ্যা বা অণুর কথা। দেখো, অণু, পরমাণু অথবা আয়ন সংখ্যাটি কিন্তু ইন্ডিকেট করা হয় Na দ্বারা, অর্থাৎ 6.02 গুণন 10⁻23টি সংখ্যাটিকেই মূলত ইন্ডিকেট করা হয়ে থাকে। তো আমরা এই দিকে যদি দেখি, তাহলে গ্রাম হচ্ছে আণবিক ভরের একক। এটি যদি আমরা আবার লিখে রাখি, আণবিক ভরের একক, আণবিক ভরের একক গ্রাম। তাহলে আণবিক ভরের একক হচ্ছে গ্রাম। এই আণবিক ভরের একক যে গ্রাম, তাহলে এখানে দেখো আণবিক ভর কিন্তু এম দ্বারা ইন্ডিকেট করা হয়, এবং এম দ্বারাই আমরা বারবার এই কথাটি বলে আসছি। তো এম আণবিক ভর যদি হয়ে থাকে, তাহলে খেয়াল করো 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে, তাহলে এই দুটি সম্পর্ক নিয়ে আসতে হবে। এবং যেহেতু অণুর সংখ্যা চেয়েছে, তাহলে আমরা অণুর সংখ্যাটিকে ডান দিকে রাখবো। এখন সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করে নিই। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 গ্রাম। এটি আমরা তোমাদের শিখিয়েছি, এবং তোমাদের বারবার প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্তে নিয়ে আসতে হবে। তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98 গ্রাম, এবং তাহলে আমরা বলতে পারি এই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ এই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কিন্তু 1 মোল, এবং পাশাপাশি হচ্ছে এটি হচ্ছে 6.02 গুণন 10⁻23টি সংখ্যার সমান। তাহলে আমরা বলতে পারি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অ্যাসিডে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা, সালফিউরিক অ্যাসিড অণুর সংখ্যা 4
98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে সালফিউরিক অ্যাসিড অণু আছে NaT। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে সালফিউরিক অ্যাসিড অণু আছে NaT সংখ্যক, এবং আমরা যদি একেতে বের করতে চাই, যেহেতু প্রশ্নে চাওয়া হয়েছে একে, অতএব 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড অণু আছে Na বাই, যেহেতু কম সংখ্যক তাহলে অবশ্যই ভাগ হবে Na বাই 98 গ্রাম। তো আমরা এটিকে যদি ক্যালকুলেটরের মাধ্যমে নিয়ে আসতে চাই, তাহলে Na অর্থাৎ সেই মানটি হচ্ছে n এর মানটি হচ্ছে 6.02 গুণন 10⁻23t, এবং পাশাপাশি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যদি এই মানটিকে উঠাতে চাই, তাহলে শিফট কনস্ট অর্থাৎ শিফট চেপে ইয়েস ক্যালকুলেটর যদি আমরা 7 চাপি, তাহলে এই সংখ্যাটি এসে যাবে এবং তাকে আমরা 98 দিয়ে ভাগ করে নেব। তাহলে মানটি আসে 6.145 গুণন 10⁻21 এতটি, অর্থাৎ 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা থাকবে 6.145 গুণন 10⁻21টি হয়ে থাকে। খেয়াল করে এই 18 গ্রাম পানিতে কত সংখ্যক মোল থাকে? অবশ্যই 1 মোল। 18 গ্রাম পানিতে 18 গ্রাম পানিতে মোল রয়েছে 18 গ্রাম পানিতে মোল রয়েছে 1 মোল। 1 মোল। 18 গ্রাম পানিতে মোল রয়েছে 1 মোল, অথবা আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি 18 গ্রাম পানিতে 1 মোল পানি বিদ্যমান। 1 মোল পানি বিদ্যমান বা রয়েছে, আমরা বলতে পারি, সমস্যা নেই। এখন দেখো, আমরা যদি একে বের করে নিই 1 গ্রামে কত, তাহলে 1 গ্রাম পানিতে অবশ্যই হবে কম, সেটি 1/18 পানি বিদ্যমান থাকবে। এখন আমাদের প্রশ্নে যেহেতু 5 গ্রামের কথা বলা হয়েছে, 1 গ্রামে যদি এত সংখ্যক হয়ে থাকে, অবশ্যই 5 গ্রামে বেশি হয়, তাহলে অবশ্যই গুণ করতে হবে। তো 5 গ্রাম পানিতে অবশ্যই বেশি থাকবে, সেজন্য আমরা গুণ করে ফেললাম এবং সেখানে দ্বারা ভাগ করি। তো এই মানটিকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি, তাহলে আসে 0.277 মানটি আসে 0.277। এখন অসংখ্য আসতে পারে। তো তুমি কি করবে, যদি তুমি 2 দশমিক স্থান পর্যন্ত নিয়ে থাকো বা 3 দশমিক স্থান পর্যন্ত নিয়ে থাকো, তারপরের সংখ্যাটি তুমি দেখবে। যেহেতু এর পরের সংখ্যাটি 7 আছে, আমরা এখানে এই সংখ্যাটিকে 8 করে নিতে পারি। তো এই তো এত মোল পানি বিদ্যমান থাকবে 5 গ্রাম পানিতে। তো নিজে করো, যে প্রশ্নটির কথা বলা হয়েছে সেই প্রশ্নটি হচ্ছে এরকম যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু আছে। দেখো, কিছুক্ষণ আগে যে সমাধানটি করেছিলাম সেখানে অণুর কথা বলা হয়েছে, এখানে পরমাণুর কথা বলা হয়েছে। তো অণু, পরমাণু, আয়ন সেটি শুধু ইন্ডিকেট করবে কাকে? 6.02 গুণন 10⁻23টি সংখ্যাটিকে, এবং সেটিকে আমরা এনে দ্বারা প্রকাশ করে থাকি। তো দেখো, এখানে গ্রামের কথা আসছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, এটি আমি শুধু হাইড্রোজেন ক্ষেত্রে বের করে দেব, তোমরা বাকি দুটি বের করে নেবে, সালফার এবং অক্সিজেন। তো দেখো, এখানে খেয়াল করলে দেখতে পারবে যে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন এখানে একটি অণু, তাহলে এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কিন্তু 2টি হাইড্রোজেন পরমাণু, 2টি হাইড্রোজেন পরমাণু। চিন্তা করো, 1 মোলেই যদি বা 1 গ্রামে যদি NaT থাকে, তাহলে অবশ্যই যদি আমরা এই যে এখানে 2টি দেই, তাহলে 2টি সমান আণবিক ভর, তাহলে 2 হয়ে যায়। তো এখানে আমরা বলতে পারি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে, যেহেতু আণবিক ভর হচ্ছে 98 গ্রাম,
98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে কতটি? দেখো এখানে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 2টি। এখানে যেহেতু 2টি হাইড্রোজেন পরমাণু সংখ্যা আছে, এক মোলে অথবা 1 গ্রামে থাকে NAT, তাহলে আমরা কি এখানে 2 এর সাথে n গুণ করে ফেলতে পারি না? এই জাতীয়টি, অর্থাৎ 1 গ্রামে যদি থাকে NAT, তাহলে অবশ্যই তার চাইতে বেশি সংখ্যক পরমাণু থাকার কারণে, 2টি থাকার কারণে এখানে 2 গুণ হবে। দেখো 1 গ্রামে কত আসে সেটি আমরা বের করে নিই। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু সংখ্যা অবশ্যই 2 গুণন Na/98। এবং দেখো এখানে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে কি 1 গ্রামের সংখ্যা চাওয়া হয়েছে, তাহলে 1 গ্রাম আমাদের অলরেডি বের হয়ে গেছে। তো এই সমাধানটি যদি করি, এর মান আসে 1.229 গুণন 10⁻²২, অর্থাৎ এতটি থাকবে 1 গ্রামে। 98 গ্রামে যদি এতটি থাকে, অবশ্যই 1 গ্রামে তার চাইতে তুলনামূলকভাবে কম থাকবে, এবং সেই সংখ্যাটি হচ্ছে 1.229 গুণন 10⁻23। আমরা যদি বলি 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করবে তাকেই বলা হবে গ্যাসের মোলার আয়তন। অর্থাৎ গ্যাসের মোলার আয়তন টোটালি বলা হচ্ছে 1 মোল পরিমাণকে। 1 মোলে কতটুকু জায়গা দখল করবে? আমরা যদি একটি পাত্র নেই এবং সেখানে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখি, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস 44 গ্রামে কতটুকু জায়গা দখল করেছে সেটি মূলত হচ্ছে গ্যাসের অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের মোলার আয়তন। এবং এই গ্যাসের মোলার আয়তনের ক্ষেত্রে কিছু মান ইন্ডিকেট করা আছে, যেমন STP আমরা বলে থাকি, বাংলায় বললে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ আদর্শ তাপমাত্রা ও চাপ বলা হয়, সেটি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এই দুটি মানকে আদর্শ তাপমাত্রা বা প্রমাণ অবস্থা বা প্রমাণ তাপমাত্রা ও চাপ বলা হয়ে থাকে। এবং প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে 1 মোল সমান যদি 22.4 লিটার হয়ে থাকে, দেখো এখানে আরও একটি আমাদের সম্পর্ক এসে যায়, সেটি হচ্ছে 1 মোলের সাথে সম্পর্ক ছিল এদের, এখন 1 মোলের সাথে সম্পর্ক আসতেছে 22.4 লিটারের একটি সম্পর্ক। তো এই সম্পর্কটি আমরা গাণিতিক সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করব। এটি আমাদের গাণিতিক সমাধানের ক্ষেত্রে খুবই হেল্প করবে। এই জন্য আমরা এটিকে এভাবে মনে রাখতে পারি, 1 মোল সমান 22.4 লিটারে, এবং সেটিকে যদি আমরা সংখ্যায় রূপান্তর করি NAT, এবং যদি আমরা আণবিক ভরের এককে প্রকাশ করি, তাহলে সেটি হচ্ছে আণবিক ভরের সমতুল্য মান। তো চলো আমরা এই গ্যাসের মোলার আয়তনের ক্ষেত্রে তোমাদের বইয়ের মধ্যে যে 3টি সূত্র প্রদান করেছে সেই সূত্রটি দেখি। সেখানে লেখা আছে যে N সমান W/M, অর্থাৎ W হচ্ছে দ্রব্যের ভর, আমি যে দ্রব্যটি নেব সেই দ্রব্যের ভর গ্রাম এককে নিতে হবে অবশ্যই, এবং M মানে হচ্ছে আণবিক ভর। তাহলে আমরা বলতে পারি অণুর সংখ্যা, এখানে মূল N মান হচ্ছে এখানে মোল সংখ্যা, এই মোল সংখ্যা সমান W/M। এবং আরও একটি সূত্র আছে, সেটি হচ্ছে B/22.4 লিটার, এবং আরও একটি সূত্র আছে, সেটি হচ্ছে N সমান অণুর সংখ্যা, মানে হচ্ছে N/Na। এই N এর কিন্তু আমরা জানি সেটি হচ্ছে, বা এটিকে আমরা এভাবেও লিখতে পারি, অণুর সংখ্যা বাই 6.023 গুণন 10⁻23। এই 3টি সূত্র যদি আমরা জানি, এই তোমাদের বইয়ের ভিতরে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো আমরা সমাধান করে ফেলতে পারবো খুব সহজে। প্রথমে কি বলা হয়েছে, মূল সংখ্যাকে প্রকাশ করা হয় N দ্বারা, N সমান W/M। এই W হচ্ছে দ্রব্যের ভর, দ্রব্যের ওজন বা ভর, সেটি হচ্ছে গ্রাম এককে, এবং আণবিক ভর পরবর্তী যে সূত্রটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে মূল সংখ্যা N সমান B/22.4 লিটার, অর্থাৎ আয়তনের সাথে সম্পর্কিত। এবং পরবর্তী আরেকটি সূত্র দেওয়া হয়েছে, সেটি হচ্ছে N সমান N/Na, অর্থাৎ
অণুর সংখ্যা কতটি অণু, 5টি 7টি 8টি, যেমন আমরা কিছু সমাধান করলাম সেখানে লেখা ছিল 5টিতে কত 7টিতে কত, সেই সংখ্যাটি হবে উপরে এবং অ্যাভোগাড্রোর মানটি দিয়ে আমরা ভাগ করে ফেললেই সেখানে মূল সংখ্যার মানটি পেয়ে যাব। তো চলো তোমাদের বইয়ের যেই সমাধানগুলো দেওয়া আছে বা প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোর এখন আমরা আনসার করব। প্রথম যে উদাহরণটি দেওয়া আছে সেটি হচ্ছে বলা হয়েছে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার, আদর্শ তাপমাত্রা চাপ এটিকে আমরা এসটিপিও বলতে পারি, এসটিপিতে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু আছে, কতটি অণু আছে। আমরা প্রশ্নটি যদি লিখি এখানে তাহলে অণু আছে, তো এখানে অণুর সংখ্যা যেহেতু চাওয়া হয়েছে, অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, আয়নের সংখ্যা সেটি অবশ্যই এনএটিকে নির্দেশ করে, এবং এখানে যেহেতু লিটারের কথা আসছে তাহলে দেখো যে এনএটি মানে হচ্ছে এই সংখ্যাটির সাথে আয়তনের যে সম্পর্ক সেটা হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা সহজেই বলতে পারি যে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডে অণু আছে, অণু আছে এনএটি, মানে এত সংখ্যক থাকে 22.4 লিটারে। যদি এনএতে যদি এত সংখ্যক থাকে তাহলে খেয়াল করো আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে 1 লিটার, তাহলে 1 লিটার অবশ্যই কম হবে। 1 লিটারে কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা থাকবে এনএ বাই 22.4 টি। তো আমরা যদি এই মানটিকে 22.4 দ্বারা ভাগ করি তাহলে মানটি আসে এই মানটি আসছে 2.689 গুণন 10⁻23 প্রমাণ অবস্থায়, মানে অর্থাৎ এসটিপিতে আয়তন কত হবে সেটি বের করতে বলা হয়েছে। তো আয়তন যেহেতু বলা হয়েছে সেটি আমরা ডান দিকে রাখবো, এবং এখানে যেহেতু মূলের কথা বলা হয়েছে তাহলে দেখো 1 মোল সমান 22.4 লিটার। তাহলে আমরা লিখতে পারি 1 মোল কার্বন ডাইঅক্সাইডে আয়তন 22.4 লিটার। তো 1 মোলে যদি এত হয় অবশ্যই 5 মোলে বেশি হবে। 5 মোল কার্বন ডাইঅক্সাইডে এর আয়তন 22.4 গুণন 5, অর্থাৎ এটির উত্তর বা আনসার আসে 5 গুণন 22.4 112 লিটার, অর্থাৎ 112 লিটার আসে। তাহলে 5 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন অবশ্যই 112 লিটার আয়তন দখল করবে। তো পরবর্তী যে সমাধানটি সেটি হচ্ছে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন আমাদের কাছে চাওয়া হয়েছে। 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন যদি বের করতে চাই, 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। তো হাইড্রোজেন গ্যাসের আয়তনের ক্ষেত্রে দেখো এখানে যেহেতু গ্রাম দেওয়া হয়েছে তাহলে আণবিক ভর অবশ্যই বের করে নিতে হবে। হাইড্রোজেনের আণবিক ভর 2 গ্রাম, আণবিক ভর 2 গ্রাম। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন 22.4 লিটার। অবশ্যই একে 1 গ্রামে কম হবে, তাহলে 22.4/2। যেহেতু আমাদের প্রশ্নে 10-এ চাওয়া হয়েছে তাহলে 10 গ্রাম অবশ্যই বেশি হবে, তাহলে সেই মানটি হচ্ছে 22.4 গুণন 10/2। তাহলে এটি দিয়ে যদি আমরা এখানে ভাগ করি তাহলে 22.4 গুণন 5, অর্থাৎ 112 লিটার, এখানে আসে 112 লিটার। তাহলে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তনও 112 লিটারই আসছে। এখন আমরা মৌল এবং আণবিক সংকেত সম্পর্কিত বিষয়টি বোঝার চেষ্টা করব। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4 এর নাম সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। 2 নম্বর পয়েন্টে আসি, সালফিউরিক অ্যাসিডের সংকেত, অর্থাৎ এক অণু সালফিউরিক অ্যাসিডের সংকেত সালফিউরিক, এক অণু সালফিউরিক অ্যাসিডের
সংকেত হচ্ছে H2SO4। এখন আমরা যদি 3 নাম্বার পয়েন্টে আসি, সেটি হচ্ছে এক অণু, যেহেতু বলা হয়েছে এখন বলতে পারি 1 মোল, কারণ আমরা জানি অণু সমান মোল, এই কথাটি আমরা লিখেও রাখতে পারি। এক অণু সমান 1 মোল। 1 মোল সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4। তো এখন আসো 4 নাম্বার পয়েন্টে, সেটি হচ্ছে এক অণু সালফিউরিক অ্যাসিডে H2SO4 এর হাইড্রোজেন পরমাণু সংখ্যা কতটি? হাইড্রোজেন পরমাণু সংখ্যা এখানে আছে 2টি, তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 2টি। হাইড্রোজেন পরমাণু 2টি। এখন সালফারের পরমাণু চিন্তা করলে সেখানে দেখি 1টি, এবং অক্সিজেন পরমাণু সংখ্যা হচ্ছে 4টি। আমরা পরমাণুর ক্ষেত্রে বলেছি এটিকে আমরা অণু হিসেবেও ব্যবহার করতে পারি, পরমাণু, অণু অর্থাৎ। এখন আমরা 5 নাম্বার পয়েন্টে যদি যাই, যদি আমরা 5 নাম্বার পয়েন্টে আসি, তাহলে হচ্ছে এক অণু সালফিউরিক অ্যাসিড, এক অণু সালফিউরিক অ্যাসিডে, এক অণু সালফিউরিক অ্যাসিডে 2 মোল হাইড্রোজেন আছে। 2 মোল হাইড্রোজেন, 1 মোল সালফার এবং 4 মোল চার মোল অক্সিজেন আছে। এবং 1 মোল সালফিউরিক অ্যাসিডে, খেয়াল করো, এই 1 মোল সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 2 গুণন NaT। এটিকে আমরা 6 নম্বর পয়েন্ট ধরে নিতে পারি। এবং সালফারের পরিমাণ আছে NaT, অক্সিজেনের পরিমাণ আছে 4 গুণন NaT। অণু, পরমাণু বা আয়ন এতটি সংখ্যক আছে। এবং আমরা যদি গ্রাম এককে প্রকাশ করে নেই, তাহলে এখানে আছে অক্সিজেন 4 গুণন 16টি 64টি, সালফার আছে 32 গ্রাম এবং হাইড্রোজেন আছে 2 গ্রাম। এতো ছিল মোল এবং আণবিক সম্পর্কিত আলোচনা। তো এখন মোলার দ্রবণ সম্পর্কিত বিষয়টি আমরা জেনে নিই। মোলার দ্রবণ বলতে কি বোঝায়? মোলার দ্রবণ অবশ্যই আমরা বিষয়টি বুঝতে পারি যে একটি পাত্রে যদি আমরা কিছু প্রয়োজনীয় দ্রব্য নেই, সেটা হতে পারে সোডিয়াম ক্লোরাইড অথবা চিনি নিতে পারি। এখন এখানে যে তরল পদার্থ নিলাম, এই তরল পদার্থটি হচ্ছে দ্রাবক, এবং এখানে যে সোডিয়াম ক্লোরাইড নিয়েছি সেটি হচ্ছে দ্রব্য। তাহলে দুটি মিক্স হওয়ার পরে যে জিনিসটা পেলাম আমরা, সেটি হচ্ছে দ্রবণ। অর্থাৎ কোনো জলীয় দ্রবণে বা দ্রাবকে যদি কোনো দ্রব্য দ্রবীভূত করা হয়, তাহলে যে মিশ্রটি পাওয়া যাবে সেটি হচ্ছে জলীয় দ্রবণ। তাহলে এখান থেকে একটি সূত্র লিখতে পারি, সেটি হচ্ছে দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রব্য। এটি টোটালি বিষয়টি ডিপেন্ড করে দ্রাবক এবং দ্রব্যের উপরে। তো দেখো, এখানে যদি আমরা দ্রাবক জিনিসটা খেয়াল করি, তাহলে হচ্ছে পানির পরিমাণ। একটি পাত্রে যদি 250 গ্রাম পানি নেই, এত গ্রাম পানি নেই, এবং অপর আরেকটি পাত্রে যদি 200 গ্রাম পানি নেই, এবং এখানে দ্রব্যের পরিমাণ হচ্ছে 10 গ্রাম, এখানেও দ্রব্যের পরিমাণ 10 গ্রাম। তো এখানে দুটি কথা আসে, একটি হচ্ছে দ্রব্য যেখানে কম, দ্রব্যের পরিমাণ সমান নিয়েছি এবং দ্রাবকের পরিমাণটি কম বেশি নিয়েছি। দ্রাবক যেখানে কম, সেটি অবশ্যই দ্রব্যের পরিমাণটি বেশি হবে, সেজন্য এটিকে বলা হবে গাঢ় দ্রবণ। এবং অপর পাত্রে পানির পরিমাণ বেশি হয়, সেটিকে আমরা বলতে পারি লঘু দ্রবণ। অর্থাৎ কোনো নির্দিষ্ট পাত্রে যদি আমরা পানির পরিমাণ বেশি নিই বা কোনো জলীয় দ্রবণে পানির পরিমাণ যদি বেশি নিয়ে থাকি, দ্রব্যের পরিমাণ যদি কম নেই, তাহলে সেটি অবশ্যই হবে লঘু দ্রবণ, এবং দ্রব্যের পরিমাণে যদি বেশি নেওয়া হয়, তাহলে সেটি হবে গাঢ় দ্রবণ। 1 লিটার, তাহলে আমরা 1 লিটার দ্রবণ নেব, সেখানে যদি আমরা 1 মোল দ্রব্য দ্রবীভূত করি,
1 মোল দ্রব্য দ্রবীভূত করি তাহলে সেটিকে বলা হবে মোলার দ্রবণ। যদি আমরা 2 মোল দ্রব্য দ্রবীভূত করি তাহলে সেটিকে বলবো 2 মোলার। বুঝতে পারছি? তো এখন আমরা যদি এর পরবর্তীতে যে বিষয়টি বুঝতে হবে সেটি হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা। মোলারিটি বা ঘনমাত্রা, এটিকে এস দ্বারা প্রকাশ করা হয়। মোলারিটি বা ঘনমাত্রা বিষয়টি আমরা দেখি। মোলারিটি বা ঘনমাত্রার ক্ষেত্রে মোলারিটি একটি নির্দিষ্ট তাপমাত্রায় সেম মোলার দ্রবণের মতো সংজ্ঞা, শুধু খালি এখানে একটু পার্থক্য হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটারের মধ্যে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে মোলার দ্রবণ। এখন মোলারিটির ক্ষেত্রে সেটি হচ্ছে 1 লিটার নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি যত মোল দ্রব্য দ্রবীভূত থাকবে, এখানে হচ্ছে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাহলে সেটিকে বলা হবে মোলারিটি বা ঘনমাত্রা। এবং মোলারিটিকে যেহেতু এস দ্বারা প্রকাশ করা হয় সেটিকে আমরা লিখতে পারি এস। আর মোলারিটির একটি সূত্র দ্বারা সেটি হচ্ছে এস সমান ডব্লিউ গুণন 1000/mv। ডব্লিউ হচ্ছে দ্রব্যের ভর, এম হচ্ছে আণবিক ভর, বি হচ্ছে আয়তন, এবং এই আয়তনটি অবশ্যই নিতে হবে মিলিলিটার এককে। এই মোলারিটি বা ঘনমাত্রার আরও দুটি পয়েন্ট আসে, সেটি হচ্ছে সেমিমোলার। বা সেমিমোলারিটি। সেমিমোলার যদি নির্দিষ্ট তাপমাত্রায় 0.5 মোলার দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে সেটিকে বলা হয় সেমিমোলার। এবং যদি আমরা আরেকটি দিকে তাকাই সেটি হচ্ছে ডেসিমোলার। ডেসিমোলার হচ্ছে 0.1 মোলার দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে সেটিকে বলা হয় ডেসিমোলার। তো মোলার বা মোলারিটি সম্পর্কে এই কিছু বেসিক ধারণা দিলাম, এবং পাশাপাশি হচ্ছে এই সূত্রের মাধ্যমে তোমাদের বইয়ে প্রায় 7 থেকে 8টি সমাধান বা উদাহরণ আছে, সেই উদাহরণগুলো আমরা